স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো মূল্যে মানুষের ভোটাধিকার নিশ্চিত করারও তাগিদ দেন তিনি। বলেছেন, ভোটের অধিকার নিশ্চিত হলেই জবাবদিহি করতে বাধ্য হবে রাজনীতিকরা। মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুরুতে দলের নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। পরে তারেক রহমান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এবং অন্তর্বর্তী সরকারের সংস্কার নিয়ে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। এ সময় জনগণের কাছে জবাবদিহির উপর গুরুত্বারোপ করেন তিনি। এই ৩১ দফা কিন্তু আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে। ৩১ দফা শুধু আজকে যারা আপনারা আছেন এই ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকলে চলবে না। এটি মানুষের জন্য, একদম প্রান্তিক লেভেলের মানুষের কথাও কম বেশি এখানে আছে। কাজে এই কথাগুলো প্রান্তিক লেভেলে নিয়ে যেতে হবে। এবং বিএনপি ক্ষমতা এলে উচ্চশিক্ষিত বেকারদের জন্য ভাতা চালু করার কথাও জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ৩ জন ৪ জন ৫ জন আপনারা এসেছেন, কিন্তু আমাদের তো আরো শত শত হাজার হাজার নেতাকর্মী রয়ে গিয়েছে। তাদেরকে জানাতে হবে, কারণ তাদেরকে যদি আমরা না জানাতে পারি তাহলে লক্ষ কোটি মানুষকে আমরা জানাতে পারবো না। তাকে দেশনায়ক বা রাষ্ট্রনায়ক হিসেবে সম্বোধন না করারও অনুরোধ জানান তারেক রহমান। কিভাবে নিয়ে যাবেন মানুষের কাছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বেশি কাটাছেঁড়া না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ক্ষমতায় যেতে নয়, দেশের স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে নির্বাচন চায় বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। অন্তর্বর্তী সরকারের কারো রাজনৈতিক অভিজ্ঞতা নেই বলেও মন্তব্য তার। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার বিষয়টিকে সবার আগে প্রাধান্য দেওয়া উচিত, কারণ দ্রুত নির্বাচন না হলে সমস্যা আরও বাড়বে। আর এর সুযোগ নিচ্ছে স্বৈরাচার সরকারের দোসররা। মির্জা ফখরুল বলেন, বিএনপি চায় না শেখ হাসিনা ফেরত আসুক। আপনার তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদের এই কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনারা নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা তো বলে নিই, এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন। আমরা ঠিক রোড ম্যাপ দেন, কবে কি করবেন আপনারা জানান, এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালেও তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে, যেটা এত তারিখের মধ্যে একটা হবে। বাংলাদেশের নিরপেক্ষ জনগণের মতামত প্রতিফলিত হবে নির্বাচনে, এমন প্রত্যাশা কমনওয়েলথের। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার সংস্কার কাজে কমনওয়েলথের পূর্ণ সমর্থনের আশ্বাসে স্বস্তি প্রকাশ করেছেন। আগামী নির্বাচন ব্যবস্থা কেমন হতে পারে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার প্রস্তুতি বা কেমন, বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারের সাথে কমনওয়েলথের ৫ সদস্যের প্রতিনিধি দল প্রায় ১ ঘন্টার বৈঠক হয়। বৈঠক শেষে বিস্তারিত জানান সংস্থার সহকারী মহাসচিব ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তারা বলেন, নির্বাচন যেন জনগণের নিজেদের মতামত প্রকাশ করার সুযোগ পায় তা নিয়ে আলোচনা হয়। The Commonwealth came here to observe elections. বাংলাদেশের সবশেষ নির্বাচন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি আগামী নির্বাচনে বাংলাদেশের নির্বাচন কমিশন ব্যবস্থা সংস্কার নিয়ে যারা কাজ করছে তারা খুব ভালো করছে। আমরা আগামী নির্বাচনে কমনওয়েলথের পক্ষ থেকে সহায়তা করব। আশা করি ভালো নির্বাচন হবে। বাংলাদেশ will be a success story for the Commonwealth and for the whole world. ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন।
অন্তর্বর্তী সরকার গত ৩রা অক্টোবর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করে। এর আগে এ বছরের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও ভোটের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছিলেন কমনওয়েলথের নির্বাচনী পর্যবেক্ষক দল। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এমন বিধান রেখে আইসিটি অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, অনুমোদনের জন্য কাল উপদেষ্টা পরিষদে খসড়াটি উপস্থাপন করা হবে এবং বৃহস্পতিবার আইনটি পাশ করা সম্ভব হবে। মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক সংবাদ সম্মেলন। এতে ১০০ দিনের কর্মকাণ্ড তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, বিচার বিভাগ ও নির্বাচন বিষয়ক সংস্কার কাজ এগিয়ে নিতে কমিশনগুলোকে সর্বোচ্চ সহায়তা করছে আইন মন্ত্রণালয়। সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। উপদেষ্টা আরও বলেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে ও আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ করতে পারবে। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এটা আগামী বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র আন্দোলনের সময় করা হয়রানিমূলক ও রাজনৈতিক সকল মামলা উঠিয়ে নেওয়া হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা। ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে। এছাড়া ফ্যাসিস্ট সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় বিচার বিভাগে ঢালাও নিয়োগ হয়েছে, তাই এসব নিয়োগ বাতিলের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে, আমার ধারণা আর কোনো নজির নাই। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের পর রাজনৈতিকভাবে হেয় করতে অনেক ভুয়া মামলা হয়েছে, তবে সংশ্লিষ্টতা না পেলে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি। তার অভিযোগ, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানোর পাশাপাশি উস্কানি দিচ্ছে প্রতিবেশী দেশের গণমাধ্যম। পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারবাহী জাহাজ আসা প্রসঙ্গে তিনি বলেন, কোনো দেশ থেকে বাংলাদেশে পণ্য আনায় নিষেধাজ্ঞা নেই। বিদেশ থেকে পণ্য আনা নিয়ে যারা গুজব ছড়া তারা দেশের শত্রু বলেও মন্তব্য তার। ভুয়া মামলা এখানে সবচেয়ে বেশি। আগে ভুয়া মামলা করতো আমার পুলিশ, যেখানে 10টা নাম দিত, 50টা বেনামি দিত। কিন্তু এখন হচ্ছে কি, জনগণ দিচ্ছে 10টা নাম, 50টা বেনামি। এই জন্য আপনি যেন কোনো অবস্থায় হ্যারাস না হন, এই জন্য তো আমরা ব্যবস্থা নিচ্ছি। বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়েছে। কলেজটিকে বিশ্ববিদ্যালয় করা যায় কিনা তা খতিয়ে দেখতে 7 কার্যদিবসের মধ্যে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। সন্ধ্যায় সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এদিকে আজ তিতুমিরের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মধ্যেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। সড়ক অবরোধ বা গণপরিবহন চলাচলে বাধা দেননি। কলেজের আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়, মোতায়েন করা হয় পুলিশ। মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যেহেতু বসার কথা বলছে, তার সম্মানার্থে আমরা আজকে আমরা আর বাইরে কোনো আন্দোলন কর্মসূচি করব না। আজকে ডিসিশন যদি আমাদের কোনো রকম পজিটিভ না হয়, সেক্ষেত্রে আমাদের তিতুমির ঐক্য আছে, সেটা পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং তিতুমির ঐক্যের পর্যায়ের মাধ্যমে আমাদের কর্মসূচি ঘোষণা করা হবে। আন্দোলনের নামে রাস্তা বন্ধ করাটা অযৌক্তিক। রাতারাতি একটি কলেজকে বিশ্ববিদ্যালয় দাবি করে নারী, শিশু ও সাধারণ মানুষের উপর হামলা করাও অমানবিক বলে মন্তব্য আইন উপদেষ্টার। সকালে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের রিমান্ড শুনানির সময় নিয়ম ভেঙে বিচারকের
খাসকামরায় তার ছেলে তানজিম ইসলামকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজিরের বিরুদ্ধে। এ নিয়ে হুলস্থুল কাণ্ড হয় আদালত পাড়ায়। ঘটনার জেরে মহানগর নাজিরের অপসারণ চেয়ে বিক্ষোভ করেন আইনজীবীরা। পরে বিক্ষোভ মিছিল শেষে নাজির শাহ মামুনের কক্ষ ভাঙচুর করেন আইনজীবীরা। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এটার সাথে এই মামুনের ঘটনা এবং এই স্বৈরাচার এই কামরুল ইসলামের ছেলের ঘটনায় এই যে সেটা নতুন একটা মাত্রা যোগ হয়েছে। সে কারণে আজকে এর উপরেও কিছু আমরা স্লোগান হয়েছে। আমরা এই মামুনের এবং তার ছেলের এই যে অনিয়মেরও বিচার দাবি করেছি। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তিতে অসমতা থাকায় পর্যালোচনার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। চুক্তি পর্যালোচনা করে দেশবিরোধী হলে কেন বাতিল করা হবে না তা জানতে রুলও দেওয়া হয়েছে। সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেয়। হিমাচল, কাশ্মীর, সব জায়গায় আদানি 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 আদানি। বছর দুয়েক আগে ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে সংসদে বিষেধাজ্ঞা করেছিলেন দেশটির বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয় ভারতের পার্লামেন্টে। বিজেপি সরকার আদানি গ্রুপকে একচেটিয়া বাণিজ্যিক সুবিধা দিচ্ছে এমন অভিযোগও বেশ পুরনো। আদানি গ্রুপের এই আধিপত্যের বাইরে নেই বাংলাদেশও। 2017 সালের 5 নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি চুক্তি করে। এই চুক্তি নিয়ে শুরুতেই অভিযোগ ওঠে, সমালোচনা ছিল চুক্তির ধরন নিয়েও। ভারতের সরকারিভাবে বিদ্যুৎ আমদানি করা হয় প্রতি ইউনিট 5 টাকা 5 পয়সা করে। বেসরকারি খরচ পড়ে প্রতি ইউনিট 8 টাকা 50 পয়সা। আর বাংলাদেশ আদানি গ্রুপের কাছ থেকে ইউনিট প্রতি কেনে 14 টাকায়। একই বিদ্যুৎ নেপাল থেকে কিনতে খরচ পড়ে 8 টাকা। এসব বিষয়কে বিবেচনায় নিয়ে আদানির সঙ্গে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি পর্যালোচনা করার জন্য হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। মঙ্গলবার হাইকোর্ট বেঞ্চ রিটের উপর প্রাথমিক শুনানি করে কয়েকটি আদেশ দেয়। একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জাতীয় স্বার্থে এই চুক্তিতে সমতা আনতে না পারলে কেন বাতিল করা হবে না সে বিষয়েও একটি রুল জারি করে আদালত। একটা কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাই পাওয়ার্ড কমিটি। সেইখানের মধ্যে জ্বালানি বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ থাকবেন যারা এই চুক্তিটির সব টার্মস অ্যান্ড কন্ডিশনস আমাদের দেশের স্বার্থ পরিপন্থী কী কী আছে সেইগুলো বিশ্লেষণ করে আদালতের কাছে 2 মাসের মধ্যে একটা রিপোর্ট জমা দিবেন। দেশের স্বার্থবিরোধী চুক্তির সব নথি 1 মাসের মধ্যে হাইকোর্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যায্য এই চুক্তিতে আদানির স্বার্থ রক্ষা হয়েছে বলে দাবি করেন রিটকারী আইনজীবী। এইটা এতই একপেশে ছিল, এখানে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই রক্ষা করা হয় নাই, শুধুমাত্র আদানি গ্রুপের স্বার্থ রক্ষা করা হয়েছে বলে এইখানে প্রতীয়মান হয়েছে, যেটা সম্পূর্ণভাবে আপনার জননীতি এবং ন্যায্যতার পরিপন্থী। যে কোনো চুক্তিতে আগে দেশের স্বার্থ আর প্রতিবেশীর সঙ্গেও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রাখার পরামর্শ দেয় হাইকোর্ট। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে, কিন্তু বন্ধ হবে না কোনো ব্যাংকই। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, আর্থিক খাতে প্রণীত সংস্কারের রূপরেখা বাস্তবায়ন হলে চুরি, মানি লন্ডারিং ও আর্থিক দুর্নীতি করতে ভয় পাবে দুর্নীতিবাজরা। এরই মধ্যে এই খাতে কিছু স্বল্পমেয়াদী সংস্কারও করা হয়েছে, তবে মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কারের রূপরেখা প্রণয়ন করতে সময় লাগবে। আর্থিক খাতের দুর্নীতিতে ভয়াবহ অবস্থা ছিল, তবে 100 দিনে নানা উদ্যোগ গ্রহণ করায় ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু। বাজেটের ব্যয় কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের বেতন ভাতা আটকাবে না বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাংলাদেশে আর্থিক খাত, এসব ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের প্রুডেন্সিয়াল নর্মস আর ব্যাংকের নর্ম পরিপালন করে না। ইমিডিয়েট আমাদের হলো ব্যাংকগুলোকে স্যালভেজ করা, যেগুলো চলছে ভালো করে, ইনক্লুডিং আমার ন্যাশনালাইজ ব্যাংকগুলো। নিচে একটা বিরতির সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে আবু সাইদকে হত্যার ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বিকেলে তাকে আদালতে তোলা হলে বাদী পক্ষের আইনজীবী 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এর আগে সোমবার রাতে রংপুর নগরীর খামারমোড় এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে আনে পিবিআই। পরে তাকে আবু সাইদ হত্যা মামলা ও 19 জুলাই সিটি কর্পোরেশনের সামনে আরেকটি হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 40তম এএসপি ও ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। 24 নভেম্বর তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা ছিল। একই সঙ্গে স্থগিত করা হয়েছে 26 নভেম্বরের 40তম ক্যাডেট এসআইয়ের সমাপনী কুচকাওয়াজও। পুলিশ সদর দপ্তরের জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সারদা পুলিশ একাডেমিতে বর্তমানে 38তম বিসিএস পুলিশ ব্যাচের 3 জন এবং 40তম বিসিএস এর পুলিশ ব্যাচের 63 জন সহ মোট 66 জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ নিচ্ছেন। 20 অক্টোবর তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ প্রথম দফায় স্থগিত করা হয়। ঢাকা মহানগর এলাকায় আগামী 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির বেঞ্চ এ আদেশ দেয়। আদালতের রিটের পক্ষে শুনানি করেন সঞ্জিত সিদ্দিকী ও তাহসিনা মৃদু। ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী রাজধানীর সড়কে বর্তমানে চলছে অন্তত 8 লাখ অটোরিকশা। চলাচলের অনুমতি না থাকলেও মূল সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এই যান। গেল 2 মাসে লক্ষাধিক ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে 4র্থ দিনের মতো বিক্ষোভ করেছে। পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবরের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। গতকাল সকাল থেকে রাত 11টা পর্যন্ত 13 ঘন্টা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে তারা। আজ সকাল 10টা থেকে আবারও ওই সড়ক অবরোধ করে এবং 1 মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান শ্রমিকরা। এদিকে জিরানী এলাকায় ডরিন গ্রুপের 3টি কারখানা শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শ্রমিকদের দাবি, বকেয়া বেতন পরিশোধের আশ্বাস না পেলে এবং কারখানা খুলে দেয়া না হলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না। সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটক সীমিত করা এবং রাত্রিযাপন নিষিদ্ধ সহ বিভিন্ন বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে সড়ক অবরোধ করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে দ্বীপটির বাসিন্দারা। সকালে শহরের কলাতলীর ডলফিন মোড়ে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় দ্বীপের বাসিন্দারা কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেন। বলেন, পরিবেশ রক্ষায় পর্যটক সীমিত করা সমাধান নয়, এজন্য দ্বীপবাসীর জীবিকার কথা চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হবে। দ্বীপবাসীর পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের 1000-এর বেশি কর্মকর্তা কর্মচারী এতে অংশ নেন। এছাড়া একটা বিরতি, সঙ্গে থাকুন। আবারও স্বাগত ডিবিসি সংবাদে। এবারে দেশ বিদেশের খেলাধুলার খবর খেলার দুনিয়ার সঙ্গে নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সারা মাহবুব। রঞ্জন শুভ্র, ধন্যবাদ আপনাকে। সবাইকে আমন্ত্রণ খেলার দুনিয়ায়। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি সারা মাহবুব। রাষ্ট্রীয় সম্মাননায় চির বিদায় নিলেন কিংবদন্তি ফুটবলার জাকারিয়া পিন্টু। বিদায় বেলায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক সিক্ত হয়েছেন সহকর্মী, সংগঠক ও আপনজনদের ভালোবাসায়। মোহামেডান ক্লাব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। লাল সবুজের এই পতাকার জন্যই একদিন মুক্তিযুদ্ধে গিয়েছিলেন জাকারিয়া পিন্টু। হাতে অস্ত্র তুলে নেয়ার পাশাপাশি জনমত গঠনের মাধ্যম করেছিলেন ফুটবলকে। স্বাধীন বাংলা ফুটবল দলের সেই অধিনায়ক শায়িত ফুটবল ফেডারেশনের আঙিনায়। সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমান কিংবদন্তি এই ফুটবলার। জীবদ্দশায় ক্রীড়াঙ্গনের অনেক সম্মান থেকেই বঞ্চিত হয়েছিলেন তিনি। ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ, যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। বাফুফে চত্বরে জানাজার আগে জাকারিয়া পিন্টুর মরদেহ নেওয়া হয় তার প্রিয় ক্লাব মোহামেডানে, যেখানে তার সহযোদ্ধা থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের সহচর সবাই জড়ো হন শেষ শ্রদ্ধা জানাতে। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় দলের অধিনায়কের বিদায়ে শূন্যতা অনুভব করছেন সবাই। কালো সাদা জার্সির প্রতি ছিল তার অপরিসীম মমত্ববোধ, অনেক স্মৃতি তার সাথে। দীর্ঘদিন একসাথে ফুটবল খেলেছি। জাকারিয়া পিন্টুর
রুহের মাগফিরাত কামনা করি। পিন্টু ভাই এই ক্লাবে শুধু খেলেনি নিয়ে, এই ক্লাবের বিভিন্ন সময়ে ক্লাবের উন্নয়নের জন্য নেতৃত্ব দিয়েছেন। সকল সময় পিন্টু ভাই আমার সাথে ছিলেন, এই ক্লাবের উন্নয়নে তার ধারণা ছিল। স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় দলের অধিনায়কের বিদায়ে শূন্যতা অনুভব করছেন সবাই। মোহামেডান ক্লাবে জানাজার আগে এই বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মাননা। পরে জাতীয় প্রেস ক্লাবে তার জানাজায় অংশ নেন দেশ বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বরা। স্মৃতিচারণ করেন জাকারিয়া পিন্টুর সতীর্থ প্রবীণ ক্রীড়া সাংবাদিক কামরুজ্জামান। আমাদের দুজনের পরিচয় হয়েছিল 1957 সনে জগন্নাথ কলেজের ফুটবল ট্রায়ালে। নাও দিকপাল ক্রিয়া ছিল। বাংলাদেশে সর্বকালের সেরা 3 জন প্লেয়ার হলে তার মধ্যেও থাকবেই আমার হিসাবে। সবার ভালোবাসায় সিক্ত হয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন জাকারিয়া পিন্টু। আর এরই সাথে দেশের ক্রীড়াঙ্গন থেকে বিদায় ঘটল এক গর্বিত ফুটবল যোদ্ধার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে জানাবো ক্রিকেটের খবর। সাকিব আল হাসান বাংলাদেশের আরেক নাম লাল সবুজের ব্র্যান্ড, তাকে খেলতে দেওয়া উচিত। সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে প্রশ্ন করলে এমনটাই জানান সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তামিম চাইলে তাকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চান পাইলট। সাকিব, তামিম, মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদ দলে থাকলে প্রতিপক্ষ আতঙ্কে থাকবে বলে জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশের হয়ে খেলতে চান সাকিব আল হাসান। সূত্রের খবর এমনটাই। তবে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না খেলা নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর উপর মহলের সবুজ সংকেতের উপর। মামলার আসামি, সেই সাথে সাকিবকে নিয়ে আছে একগাদা বিতর্ক। সেই সবকে অবশ্য এক সাইডে রাখতে বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। আইনের বিষয়টি আইনি প্রক্রিয়ায় চলার পাশাপাশি ক্রিকেটার সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেওয়ার পক্ষে পাইলট। দেখেন, দুইটা পার্ট, একটা হচ্ছে রাজনীতির পার্ট, সেটা দেশের আইন ব্যবস্থা বুঝবে। যদি সে করাপশন করে থাকে, তার নামে যদি কেস হয়ে থাকে, সেটা আইনগত ব্যবস্থা যেগুলো আছে সেগুলো তো থাকবেই। সবাই এখানে সমান। আমার কাছে মনে হয় যে দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একজন রিক্সা চালক, সবার যেমন আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, তারও থাকা উচিত। কিন্তু সাকিব বাংলাদেশের একটা নাম। আমার কাছে মনে হয় যে সাকিব মানে বাংলাদেশের একটা ব্র্যান্ড, যে দুনিয়ার বেশিরভাগ দেশেই দেখবেন এখন যারা যারা ক্রিকেট প্লেয়িং কান্ট্রি সাকিবের নামটা জানে। বাংলাদেশ মানে সাকিব নামটা জানে, ও বাংলাদেশ সাকিব এই হয়তো বলে। আর আমি মনে করি খেলার জায়গাতে তাকে সুযোগ দেওয়া উচিত। একইভাবে তামিম ইকবাল চাইলে তাকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখতে চান খালেদ মাসুদ। তবে তার আগে দেখতে হবে এই ওপেনারের ফিটনেস কেমন আছে। গ্রেট প্লেয়ার তামিম, নিঃসন্দেহে আমাদের বাংলাদেশের জন্য অনেক ভালো সার্ভিস দিচ্ছেন অ্যাজ ওপেনার, ব্র্যান্ডেড ওপেনার। একটা অপোনেন্ট যে কোনো টিমের জন্য তাকে নিয়ে চিন্তা করতেন। তো তামিমের মতো করেই যদি খেলে অবশ্যই বাংলাদেশ টিমের জন্য সুপার একটা জায়গা হবে। তামিম দাঁড়িয়ে থাকলেও দেখবেন অনেক বড় রান করবে। সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকলে প্রতিপক্ষ ভয়ে থাকবে বলছেন পাইলট। তামিমের মতো প্লেয়ার বা মাহমুদুল্লাহ, সাকিব, ইনারা যদি খেলে টিমটা অনেক হেলদি হবে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। আর এই ছিল আমার কাছে খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলা নানা খবর। ফিরে যাচ্ছি সহকর্মী রঞ্জন শুভ্রর কাছে। রঞ্জন স্যার, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো ডিবিসির সঙ্গে।